স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন বিভাগীয় খবরে। ভিন্ন রকম সংবাদ নিয়ে আমাদের এই আয়োজন। আজ জানাবো ঢাকা বিভাগের জেলাগুলোর খবর। সঙ্গে রয়েছি আমি সারিকা তাবাসসুম। গেল বছর 5 আগস্ট সরকার পতনের পর সেদিন বিকেলেই মুন্সিগঞ্জ পৌরসভা ভবনে লুটপাট করে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এতে পুড়ে যায় ভবনটির আসবাবপত্র সহ সকল কাগজপত্র। এতে থমকে যায় পৌরসভার সকল নাগরিক সেবা কার্যক্রম। সেই ধ্বংসস্তূপ থেকেই এখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। একসময় নানা প্রয়োজনে নাগরিকদের পদচারণায় দিনভর মুখর থাকত মুন্সিগঞ্জ পৌরসভা কার্যালয়। এখন সেখানে রয়েছে আগুনে ভস্মীভূত হওয়া শুধুই ধ্বংসস্তূপের চিহ্ন। গত বছর 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনে সরকার পতনের পর আনন্দ উল্লাসে মুন্সিগঞ্জের রাস্তায় নেমে আসে হাজারো মানুষ। শহর জুড়ে একদিকে যখন আনন্দের ঢেউ, তখন মুন্সিগঞ্জ পৌরসভা ভবন পুড়ে ছাই হচ্ছিল দুর্বৃত্তদের দেওয়া আগুনে। জনজন লাগে ওটি করতলে আনে একটা আনতে হয়, এমন আনার পর আবার সই আনতে যাইতে পারি অঙ্গনের মধ্যে দূরদূর মানে সবাই বোঝে না দূরদূর জায়গা। 5 আগস্টের আন্দোলনের পূর্বে এক জায়গায় সবগুলো ভবনে সবগুলো দপ্তর একসাথে ছিল, আমাদের অনেকটা সুবিধা হতো। এখন দেখা গেছে ব্যাপারটা 2 থেকে 3 জায়গায় বিভক্ত হয়ে গেছে। আইডি কার্ড করব সেটা সত্যায়িতের জন্য যে 1 নং ওয়ার্ডে যে দায়িত্বে আছে ওনার একটা স্বাক্ষরের প্রয়োজন ছিল। তা আমাদের প্রথম বলা হয়েছে এখানে আসতে, এখানে এসে জানতে পারলাম আমাদের আবার যেতে হবে অঙ্গনার সামনে। তো এই যে দৌড়াদৌড়ি সকল ক্ষেত্রে এই ভোগান্তির আমরা অনেক শিকার হচ্ছি। ধর্ম নিবন্ধনের জন্য কতদিন ঘুরবো, আমার বাচ্চার টিকা দিতে পারতাছি না। তো আমি যদি এই পৌর নাগরিক হইয়া আমার কি উপায় হইলো আর আমি কি সুযোগ সুবিধাটা পাইলাম। আগে তো ভোগান্তি আসলো না, আগে এক জায়গায় গেছি এখান থেকেই সব কাজ সেরে ফেলাইছি। আগুনে পুড়ে যায় ভবনের সকল আসবাবপত্র, কম্পিউটার সহ দীর্ঘদিনের রক্ষিত নাগরিকদের সকল নথিপত্র। এতে মুখ থুবড়ে পড়ে নাগরিক সকল সেবা কার্যক্রম। ফলে কাঙ্ক্ষিত সেবা পেতে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের। পৌরসভায় গেলে তো কোনো পাত্তই দেয় না, মানুষের হরান করে একবার শেষ করে লায়। মানুষের অন্তিকা অনুযাও মেলা সমস্যা দেখায়। আগে পৌরসভা থাকলে অনেক ভালো হইতো, এখানে এক জায়গায় সব কিছু ছিল, সব কার্যক্রম ভালো হইতো। আমি প্রবাস থেকে আসছি 3 মাসের ছুটিতে। আমি এখন অলরেডি 1 মাস ধরে আমি কাগজ নিয়ে দৌড়াইতেছি, কিন্তু কোনো কাম হচ্ছে না। আমি একটা ট্রেড লাইসেন্সের জন্য আজকে অনেক দিন এখানে ঘোরাঘুরি করতেছি, কিন্তু ওইভাবে আগে এইভাবে কাজগুলো হইতে এখন এবার পাইতেছি না আর কি। পৌর প্রশাসক জানান, ধ্বংসস্তূপ থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা চলছে। জরুরি সেবা নিশ্চিত করতে ইতোমধ্যে বিকল্প কয়েকটি স্থানে সেবা প্রদানের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যদিও আমাদের জায়গার সমস্যা হচ্ছে, কিন্তু আমাদের কার্যক্রমে কিন্তু কোনো সমস্যা হচ্ছে না। আর এই বিল্ডিংটার বিষয়ে আমরা অলরেডি বুয়েটের টেস্ট করিয়েছি। তো বুয়েট একটা রিপোর্ট দিয়েছে, যেটা সেখানে একটা বড় একটা টাকা কন্ট্রিবিউশন করতে হবে। সে বিষয়ে আমরা কথা বলেছি এবং এলজিডি এবং পিডব্লিউডি তাদের সঙ্গে কথা বলেছি। তারা বলেছে তারা একটা রিপোর্ট দিবে, সেই রিপোর্টের ভিত্তিতে আমরা পরবর্তীতে বিল্ডিং এর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। ধলেশ্বরী নদী তীরে অবস্থিত মুন্সিগঞ্জ পৌরসভা প্রতিষ্ঠা হয় 1972 সালে। অন্তত 1.5 লাখ মানুষের বসবাস এই পৌরসভায়। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। নানা সমস্যা জর্জরিত রাজবাড়ীর রেলওয়ের ক্যারেজ ডিপোটি। বহু বছর সংস্কার না হওয়ায় বৃষ্টির পানি পড়ে নষ্ট হচ্ছে যন্ত্রপাতি। রয়েছে জনবল আর আধুনিক যন্ত্রপাতির সংকট। এছাড়া সীমানা প্রাচীর না থাকায় বহিরাগতদের আড্ডাখানায় পরিণত হয়েছে এই ডিপোটি। রাজবাড়ী রেলওয়ে ক্যারেজ ডিপোতে চলছে ট্রেনের কোচ সংস্কার। কোচের চাকা পরিবর্তন থেকে শুরু করে ছোট বড় অধিকাংশ মেরামত কাজই এই ক্যারেজ ডিপোতে করা হয়। তবে দীর্ঘদিন সংস্কার না করায় এই ক্যারেজ ডিপোতে নানা সমস্যার সৃষ্টি হয়েছে। কর্মচারীদের ভবনে ফাটল দেখা দিয়েছে, সেখান দিয়ে পানি পড়ে, ফলে যে কোনো সময় ধসে পড়তে পারে ভবনটি। এবং বাইরের বহিরাগত মানুষজন যাতে না আসতে পারে, আমরা মহিলা মানুষ কাজকর্ম করি, বাইরের থেকে লোকজন আসা যাওয়া করে, আমাদের কাজে একটু সমস্যা হয়। আমাদের এই রাজবাড়ির স্থাপনা অনেক পুরনো, এটা বলতে গেলে ব্রিটিশ থেকে। এখন সিকলাইনের যে শেড, এটা প্রশস্ত হওয়া দরকার। আমাদের মালামাল যন্ত্রপাতি রাখার যে গুদাম, এগুলো অনেক পুরনো, টিন দ্বারা বেষ্টিত, এগুলা পাকা ওয়াল হওয়া দরকার। ডিপোতে আধুনিক যন্ত্রপাতি না থাকায় সনাতন পদ্ধতিতে ঝুঁকি নিয়ে কাজ করতে হয়। ডিপোর মধ্যে নেই শ্রমিকদের বিশ্রামাগার, ডিপো এলাকায় নেই টয়লেট, ফলে নারী শ্রমিকদের কাজ করতে বড় সমস্যায় পড়তে হয়।
আমরা এখানে কাজ করি, অনেক সময় কাজে বিশ্রামাগার নাই, বিশ্রামাগারটা থাকলে পারে কাজের ফাঁকে তো একটু বিশ্রাম নিতে হয়। এখানে যে যন্ত্রপাতি আছে মূল্যবান সরকারি মূল্যবান যন্ত্রপাতি, এগুলি রাখার জন্য কোনো আমাদের সেফটি নাই। যে ঘর, এই ঘরে যে কোনো সময় এগুলি পানি পড়ে নষ্ট হয়ে যায় এবং এগুলি আমরা ঠিক রাখতে পারি না, জং পড়ে নষ্ট হয়ে যাইতেছে। এখানে মূলত বাথরুম নাই, ওয়াশরুম নাই, তারপরে আমরা ওয়াশরুমে যেতে পারি না, অন্য মানুষের বাসায় আর নয়তো অন্য মানুষের অফিসে যেতে হয়। আমাদের অফিসে কোনো মেয়েদের ওয়াশরুম নেই। ডিপোতে দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী জানালেন নানা সংকটের কথা। জনবল থেকে শুরু করে রয়েছে আধুনিক যন্ত্রপাতির অভাব। সংস্কার করা প্রয়োজন অফিস কক্ষ ও ডিপো। এই অফিসটা অনেক পুরাতন এবং এটা বহু বছর ধরে রিপেয়ার হচ্ছে না, যার কারণে কিন্তু এখনো ট্রেন চলমান বিদ্যমান। তো এই অফিসের স্থাপনাগুলো বহু পুরাতন, টিনের বেড়া এবং লাইনে স্লিপার নেই বললেই চলে। যে কোনো মুহূর্তে গাড়ি প্লেসমেন্ট দেওয়ার সময় পড়ে যাওয়ার সম্ভাবনাও আছে। তো লাইনগুলো মেরামত করা জরুরি। আর আমাদের যেসব টুলস রুম বা অন্যান্য রুম আছে, যেসব রুম থেকে বিভিন্ন মেনটেন্যান্স কাজ করা হয়, সেগুলো জরাজীর্ণ, সেগুলো যদি জরুরিভাবে মেরামত করা যায়, এতে কাজের আগ্রহ বৃদ্ধিও পাবে এবং কাজ করতেও সুবিধা হবে। আধুনিক যন্ত্রপাতি ও ক্যারেজ ডিপো বড় করার দাবি শ্রমিকদের। তাহলে কাজের গতি বাড়বে বলে আশা তাদের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে লিচু চাষ করা হয়েছে গোপালগঞ্জে। মৌসুমের শুরুতে দাম ভালো পাওয়ায় লাভের আশা করছে বাগানের মালিক দুই সহোদর। কৃষি বিভাগ বলছে লিচু চাষ পুরো জেলায় ছড়িয়ে দিতে কাজ করছেন তারা। গোপালগঞ্জ সদর উপজেলার ভেন্নাবাড়ি গ্রামের দুই ভাই প্রবীর বাগচি ও অপূর্ব বাগচি দুই জাতের লিচু চাষ করে সাড়া ফেলে দিয়েছেন পুরো এলাকায়। জেলাটি নিম্ন জলাভূমি এলাকা হওয়ায় লিচু চাষে উপযোগী নয়। এমন ঝুঁকি থাকা সত্ত্বেও 5 বছর আগে ইউটিউব দেখে 1 বিঘা জমিতে লিচুর আবাদ শুরু করেন প্রবীর ও অপূর্ব। এ বাগান করতে তাদের খরচ হয়েছে মাত্র 20,000 টাকা। ইতোমধ্যে 50,000 টাকার লিচু বিক্রি করেছেন তারা। বর্তমান ফলনে খরচ উঠিয়ে প্রায় লাখ টাকা লাভের আশা এই দুই ভাইয়ের। এখানে দুই জাতের লিচু আছে, একটা আছে বোম্বাই আর এটা হলো মুজাফফর। এটা আগে পাকে এবং মিষ্টিও যেমন, কালার যেমন, আকার সেরকম। আমরা হাটেও বিক্রি করি, আবার ক্ষেত থেকেও অনেকে যেহেতু ভালো মাল ক্ষেত থেকেও নিয়ে যায়। 400 থেকে 500 এর ভিতর আমরা দাম পাই। অলরেডি খুব ভালো সাইজের লিচু এবং বড় আকারে ভালো, মিষ্টি এবং রসালো। 30টা গাছে আপনার সব গাছে ফলন আসে নাই, তবুও আশা করা যায় 1 লাখের উপরে পাবো। দুই ভাইয়ের এমন সাফল্য দেখে অনেকেই লিচু চাষে আগ্রহী হচ্ছেন। পাশাপাশি মানে ভালো হওয়ায় পাইকার ব্যবসায়ীরাও লিচু নিতে ভিড় করছেন তাদের বাগানে। এটা হচ্ছে আমাদের লিচু বাগান, বাবা কাকা মিলে এই লিচু বাগান করছে। গোপালগঞ্জ থেকে আসছি, এই বাগান দেখে খুব সুস্বাদু লিচু দেখে মোটামুটি কিছু কিনতেছি বাচ্চাদের জন্য এবং ভালো মানের লিচু আমি খেয়েও দেখছি। আসছি এটা দেখার জন্য। এটা দেখে আমারও খুব ভালো লাগলো। আমারও খুব ইচ্ছা যে আমি আমার এলাকায় গিয়ে একটা লিচু বাগান করা যায় কিনা। জেলার লিচু চাষীদের সার্বিক সহযোগিতা করার আশ্বাস কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হর্টিকালচার উইং এর অধীনে একটা হর্টিকালচার সেন্টার আছে। সেই হর্টিকালচার সেন্টারে বছরব্যাপী ফলোৎপাদন একটা প্রকল্পের থেকে কোনো কৃষককে ছোট ছোট বাগানের জন্য কিছু চারা, কিছু সাপোর্ট এটা দিয়ে থাকে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এদেরকে টেকনিক্যাল যে জ্ঞানটা, চাষবাস পদ্ধতি, রোগ পোকামাকড় হলে কিভাবে এটা দমন করা যায় এবং কিভাবে একে সার প্রয়োগ করতে হয়, এই টেকনিক্যাল সাপোর্টগুলো দিয়ে যাচ্ছে। এবছর গোপালগঞ্জ জেলায় 50 হেক্টর জমিতে লিচুর আবাদ হয়েছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। যান্ত্রিক যানের কবলে পড়ে হারাতে বসেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়ি। কিন্তু এই ঘোড়ার গাড়ি এখন ফরিদপুরের পদ্মার চরাঞ্চলের মানুষের জন্য প্রধান বাহন হয়ে দাঁড়িয়েছে। কৃষিপণ্য পরিবহন থেকে শুরু করে যাতায়াত ও অসুস্থ রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য ব্যবহৃত হচ্ছে এই ঘোড়ার গাড়ি। ফরিদপুর সদর উপজেলার পদ্মা নদীর চরাঞ্চলবাসী এখন অনেকটাই নির্ভরশীল ঘোড়ার উপর।
চরাঞ্চলের পণ্য সরবরাহ সহ মানুষের যাতায়াতের অন্যতম বাহন ঘোড়ার গাড়ি। মাঠ থেকে ফসল বাড়িতে আনা আবার বিক্রির জন্য বাজারে নিতেও ঘোড়ার গাড়ির বিকল্প নেই। যোগাযোগ ব্যবস্থা ভালো না হওয়ায় এই অঞ্চলে ঘোড়ার গাড়ি একমাত্র ভরসা পণ্য পরিবহনে। বুটটা উঠছে, এই বুটের টিপ দেই, সময়তে মানুষ টানি, সময়তে গরুর ঘাস কানি, তাই করি আমরা চলি। ক্ষেত খামালে যত ফসলাতি আছে সব কিছু আমরা টানাটানি করি এবং এই ঘোড়ার গাড়ির উপরে আমাদের সংসারটা ডিপেন্ড করে এবং যত বাচ্চারা আছে স্কুলে পড়াশোনা করি, যত আমাদের ক্ষয় খরচ সবই গাড়ির উপর চলাফেরা করে। ঘোড়া ছাড়া কোনো উদ্যান নাই, শহরাঞ্চলে গাড়ি ভ্যান নাই, রিক্সা নাই, কিছু নাই। এই খালি এই ঘোড়া গাড়ি দিয়ে আমরা টানা খেলা করি। আটে বাজার যাই, মাল সামান নেই, সব ঘোড়া গাড়িতে। গর্ভবতী মহিলা, অসুস্থ মানুষ টানে এই করে। আমার চরে তো আর কোনো ভ্যান গাড়ি নাই, ঘোড়ার গাড়ি ছাড়া। যে গরুর ডাক্তার ওগুলো দিয়ে আর কি চিকিৎসা করা হয়। আমরা তাছাড়া পশু হাসপাতালে যাওয়া হয়, ওদিক থেকে আর কি ওষুধ পানি না ঘোড়ারে খাওয়ানো হয়। যদি এখানে সরকারিভাবে কোনো হসপিটাল কিংবা সরকারি কোনো ডাক্তার এসে মাঝে মধ্যে আমাদের গরু ছাগল এবং ঘোড়ার ট্রিটমেন্ট দিত, তাহলে চরের লোকজন অনেক উপকৃত হতো। চরাঞ্চলের মানুষ কৃষিকাজের পাশাপাশি গরু ছাগল পালন করেন। চরাঞ্চলের 15% পরিবার জীবিকা নির্বাহে ঘোড়ার গাড়ির উপর নির্ভরশীল। চরের লোক তারা তো মানে ঘোড়ার উপরে নির্ভরশীল, ঘোড়ার উপর তাদের আয় উপার্জন এবং যত মালামাল ট্রলার দিয়ে নেয় সেই ট্রলার থেকে তারা আবার এই ঘোড়ার মাধ্যমেই সব জায়গায় পৌঁছায়। সুতরাং ঘোড়া তাদের একটি মানে ভালো একটি যানবাহন এবং এর উপর নির্ভরশীল এবং এর উপর তাদের জীবন জীবিকা বিভিন্ন কিছু নির্ভরশীল। ভুট্টা, কালাই এগুলো যানবাহন, মানুষের চলাচলের জন্য ঘোড়াই একমাত্র তাদের অবলম্বন। সুতরাং ঘোড়া ওখানে যে রয়েছে সে ঘোড়ার প্রতি আমাদের সেবা রয়েছে বা আমরা সেদিকে লক্ষ্য আছে। তবে চরে একটি পশু চিকিৎসা কেন্দ্র জরুরি বলে মনে করেন চরাঞ্চলের খেটে খাওয়া সাধারণ মানুষ। হাসানুজ্জামান, চ্যানেল 24, ফরিদপুর। গ্রামীণ মাটির রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে গোপালগঞ্জের কোটালীপাড়ায়। পাকা সড়ক নির্মাণ না হওয়াতে ভোগান্তিতে পড়েছেন অন্তত 20,000 মানুষ। এই রাস্তা নির্মাণে স্থানীয় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনেছে এলাকাবাসী। দীর্ঘদিন ধরে যাতায়াত সমস্যায় জর্জরিত গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার মান্দ্রা, টুটাপাড়া, জাঠিয়া, কবলারপাড় ও টিহাটি গ্রামের প্রায় 20,000 মানুষ। সদরে পৌঁছাতে হয় কুশলা ইউনিয়নের ঘাঘর নদীর পাড় দিয়ে, আর বর্ষা মৌসুমে পাড়টি তলিয়ে গেলে নেমে আসে চরম ভোগান্তি। তবে বিগত সরকার বিশেষ বরাদ্দের মাধ্যমে কুশলা ইউনিয়নের মান্দ্রা থেকে জাঠিয়া পর্যন্ত মাটির রাস্তা নির্মাণের উদ্যোগ গ্রহণ করে। কিন্তু 1 বছর আগে নির্মাণ কাজ শুরু হলেও 6 কিলোমিটার মাটির রাস্তার মধ্যে সম্পন্ন হয় মাত্র 3 কিলোমিটার। পরবর্তীতে অভিযোগ ওঠে কাজটির দায়িত্বে থাকা ওই ইউনিয়নের চেয়ারম্যানের অনিয়ম ও দুর্নীতির কারণেই বন্ধ হয়ে যায় রাস্তার কাজ। আমাকে পুরান যেটুকু রাস্তা ছিল সেটুকু করে নাই, আরও ডাউন হয়েছে। মাঝখান থেকে ফাইরা 15 ঘন্টা বালি দিয়ে আগের সাথে আরও ডাউন করা হয়েছে। আগে 1 মাইল হাঁটতে হয়, তা লাঠি রয়েছেন একজন ধরিয়ে নিয়ে যেত। এই রাস্তাটা আমি একটু উপকার, আমি যে কাজে বাসা থাকি বাবা, আমি একটু ডাক্তার যাইছি, একটু গাড়ি ঘোড়া চলে। স্কুলে যেতে পারছি না, আবার প্রাইভেটে যাই, হেতে যাইতে পারছি না, আমাকে রাস্তায় প্রাইভেট হে যাই, রাত্রে আইসি প্রাইভেটটা, ওই সময় দেখি খোঁজ পড়িয়ে যাই ঠাসিয়া, হেলে আমরা যাইতে পারছি না। চলাচলের মতন কোনো কায়দা নাই। আর আমাদের হলাম একটাই ফসল, সেইটা হচ্ছে ধান। সেই ধান যে আমরা জমির থেকে বাড়িতে আনবো এরকম কোনো পরিবেশ নেই। যখন বৃষ্টি নামে বালি নরম হয়ে রাস্তা ভেঙে যায়, যদি রাস্তার পাশে আরও ভালো করে পাইলিং দেওয়া হতো তাহলে রাস্তাটা আরও মজবুত হইতো। তবে এই অনিয়মের অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্ত স্থানীয় ইউপি চেয়ারম্যান। এখন হয়তো কিছুটা বৃষ্টি বর্ষার কারণে কিছুটা হয়তো ঘন হইতে পারে, এটা আমি অস্বীকার করব না, কিন্তু মাপ ওই সময় যখন নিয়েছে তখন সঠিক ছিল। রাস্তা নির্মাণে কোনো অনিয়ম পাওয়া যায়নি বলে জানায় এলজিডি। পাশাপাশি দ্রুতই প্রকল্পের কাজ শেষ হবে বলে নিশ্চিত করেছে সংস্থাটি। টোটাল রাস্তার লেন্থ ছিল 6 কিলোমিটার, এর ভিতরে আমরা 3 কিলোমিটার কমপ্লিট করছি এবং তার মেজারমেন্ট করে আমরা বিল পরিশোধ করছি। এই বর্ষায় কিছু রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে, চওড়াটা অনেক কিছু কিছু সেগমেন্টে ক্ষতিগ্রস্ত হয়েছে। আর যেহেতু সামনের দিকে কাজটা চলমান আছে, ওই ক্ষতিগ্রস্ত অংশটুকু চলমান কাজের ওখান থেকে আমরা রিপেয়ার করাই দেবো।
প্রকল্পটি সঠিকভাবে বাস্তবায়ন ও দ্রুত রাস্তাটি চলাচলের উপযোগী করার দাবি ভুক্তভোগী গ্রামবাসীদের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এই ছিল আজকের বিভাগীয় খবরে। আগামীকাল নতুন স্বাদ আর ভিন্ন গল্পে আবারও হাজির হব, সাথেই থাকবেন।